প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, গ্লেসিয়াল ল্যান্ডফর্ম অর্থাৎ হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমরা কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ক্লাস 12 সেমিস্টার 3 আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। এখান থেকে তোমাদের এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ভিডিওতে ভালো করে দেখে নাও। বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস চলছে, যারা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই আমার অ্যাপ ডাউনলোড করে নাও এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যাবতীয় তথ্য আমার কাছ থেকে জেনে নিতে পারো বা কলও করতে পারো। তো দেখে নাও গ্লেসিয়াল ল্যান্ডফর্ম থেকে কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়তেই হবে। মনে রাখবে যে গ্লেসিয়াল বা হিমবাহ কার্যের ফলে দু ধরনের ভূমিরূপ তৈরি হয়, একটা হচ্ছে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, একটা সঞ্চয় কার্য। দুটোই কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে। পুরো ক্লাসটা তোমরা দেখে নাও। গ্লেসিয়াল ল্যান্ডফর্ম মানে হচ্ছে হিমবাহর থেকে সৃষ্ট ভূমিরূপ সমূহ। মাধ্যমিকে তোমরা এইটা সম্পর্কে ডিটেলস পড়ে এসেছিলে, কাজেই মাধ্যমিকের বইটা যদি পাশে রাখো আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে। চেষ্টা করবে মাধ্যমিকের বইটা পাশে রেখে পড়ার। হিমবাহ থেকে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো আমি কি করেছি, আমাদেরকে ছকের সাহায্যে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এখানে হিমবাহকে দুই ভাগে ভাগ করেছি। এই দিকে লিখেছি ক্ষয় কাজ, এইদিকে লিখেছি সঞ্চয় কাজ। ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, যেমন করি বা সার্ক, অ্যারেট বা অ্যারিটি, পিরামিড চূড়া, কর্তিত শৈলশিরা, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, টিলা ও পুচ্ছ, ফিয়র্ড। এবং ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো, সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলোর সৃষ্টি হয় সেগুলো বিশেষ করে সেগুলো হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কাজ। সেগুলো কি? হিমবাহ এবং জলধারার মিলিত কাজ, একই জিনিস। কি কি? গ্রাবরেখা, বহির্বিধৌত সমভূমি, ড্রামলিন, কেম, এসকার, কেটল, এই সমস্ত ভূমিরূপগুলো তোমাকে পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন কিন্তু বেশিরভাগ তোমাদের তো এমসিকিউ টাইপেরই হবে, সে কারণে এইগুলো থেকে তোমাকে ডিটেলসে একটু করে জেনে রাখতে হবে কোন ভূমিরূপটা কেমন দেখতে বা কোন ভূমিরূপটা সম্পর্কে অল্প অল্প করে তথ্য কিন্তু জেনে রাখতে হবে, যাতে পরীক্ষার সময় যে কোনো ধরনের প্রশ্ন এলে তুমি উত্তর দিতে পারো। গ্লেসিয়াল ল্যান্ডফর্ম, ঠিক আছে। এখান থেকে তোমরা প্রথম যে ভূমিরূপটা আমরা পড়ব, করি বা সার্ক। করি বা সার্ক, এখান থেকে আমরা জানি যে করি বা সার্ক জিনিসটা কি। করি বা সার্ক হচ্ছে হাতলযুক্ত চেয়ারের মতো দেখতে হয়, খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। বিজ্ঞানী সারপেতিয়ার নামকরণ করেছিলেন এটা। এর অন্যান্য নাম হচ্ছে যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে করি বলা হয়, ফ্রান্সে সার্ক বলা হয়, নরওয়েতে বন বলা হয়, জার্মানিতে কার বলা হয়, স্পেনে হয়ও বলা হয়। আন্টার্কটিকার ওয়ালকট সার্ক হলো বিশ্বের বৃহত্তম ও গভীরতম উচ্চ পর্বতগাত্রে সৃষ্টি হয়। এবার একটু ডিটেলসে বলে দিই। হিমবাহর উপত্যকার, আমি একটা ছবি আঁকি এখানে, এই রকম, এই একটা চূড়া, এটাকে বলা হয় উপরের, এটাকে চূড়াটাকে বলা হয় পিরামিড চূড়া। পিরামিড চূড়া। এইখানের মধ্যে কি হয়, এর একটা এখানে ছোট ছোট হ্রদ সৃষ্টি হয় এবং এইভাবে এখানে একটা ধসে যাওয়া অংশ এরকম তৈরি হয়। সেগুলো বইয়ে দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। এই অংশটাকে বলা হয় সার্ক আর এটাকে বলা হয় সার্ক হ্রদ। অর্থাৎ হিমবাহের উপত্যকার উপরের অংশে উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় একটা শিলাগঠিত গর্ত সৃষ্টি হয়। সেই গর্তগুলোকে অ্যাকচুয়ালি অনেকটা দেখতে হাতলওয়ারা ডেক চেয়ারের মতো, হাতলওয়ারা ডেক চেয়ারের মতো হয়। এগুলোকে বলা হয় সার্ক বা করি। এই করি একটা মাঝে গর্ত থাকে, যে গর্তে অনেক সময় জল জমে সৃষ্টি হয় করি হ্রদ।
বা অনেক সময় হিমবাহ গোলা জল জমে সৃষ্টি হয় কোরি হ্রদ। ঠিক আছে, তাহলে কোরি সম্পর্কে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। হাতলওয়ালা ডেকচেয়ারের মতো দেখতে হয়। সার্পেতিয়ার নামকরণ করেন। যুক্তরাষ্ট্র ইংল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, জার্মানিতে কার, স্পেনে হয়ো। ওয়ালকট সার্কের নাম অবশ্যই মনে রাখবে। আর এই সার্ক সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? উৎপাটন ও অবঘর্ষ, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে সার্ক সৃষ্টি হয়। সার্কের যে অংশটা মাঝখানে রয়েছে সেখানে জল জমে, ঠিক আছে, জল জমে হিমবাহ সৃষ্ট জল জমে কোরি হ্রদ বা সার্ক হ্রদ সে তৈরি করে। দেখো পরেরটা চলে আসি, অ্যারেট বা এরিটি কেমন দেখতে হয়? কোরাতের দাঁতের মতো, পার্শ্বঢাল খাড়া হয়, দুটি সার্কের মাঝে অবস্থিত। অর্থাৎ এইখানে ছবিটাতেই দেখানো যাবে, এই যে সার্কের মাঝ বরাবর একটা জায়গা রয়েছে, উঁচু জায়গা, এরকম উঁচু জায়গা, এদিকটা উঁচু এদিকটা উঁচু, এটাকেই বলা হচ্ছে অ্যারেট। এটা কি বলা হচ্ছে? অ্যারেট। তাহলে দুটি সার্কের মাঝের অংশকে বলা হচ্ছে অ্যারেট, দুটি সার্কের মাঝের অংশ। ঠিক আছে, মাঝের অংশ বলতে খাড়া অংশ, এটা যে প্রচণ্ড খাড়া থাকে এই জায়গাটা, দুদিকে উঁচু থাকে, এদিকে দুদিকে খাদ আছে আর মাঝেরটা উঁচু থাকে এই অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে অ্যারেট। আর কিছুই না, খুবই সহজ। তাহলে দুটি সার্কের মাঝের অংশ পার্শ্বতল খাড়া হয়, করাতের দাঁতের মতো হয়, হয়ে গেল। নেক্সট, পিরামিড চূড়া। পিরামিড চূড়াটাও দেখিয়ে দিলাম, একদম এই যে উপরের অংশটাকে বলা হয় পিরামিড চূড়া। এই যে অংশটা কি জিনিসটা? 3-4টে সার্ক গঠিত হলে মধ্যবর্তী অংশের সৃষ্টি, অর্থাৎ এরকম যে 3-4টে সার্ক এরকম তৈরি, একটা সার্ক, দুটো সার্ক, তিনটে সার্ক তৈরি হচ্ছে, এর মাঝের অংশ তৈরি হয়ে একদম উপরের অংশ তৈরি হয় পিরামিড চূড়া। অপর নাম কি? হর্ন, হদ অন্তর্নয় রেফ, হর্ন অপর নাম। হিমালয়ের নীলকণ্ঠ, শিবলিঙ্গ, নেপাল হিমালয়ের মাকালু, সুইজারল্যান্ডের ম্যাটার্ন হর্ন, এগুলো সবই হচ্ছে এই পিরামিড চূড়ার উদাহরণ। তাহলে পিরামিড চূড়ার উদাহরণগুলো মনে রাখতে হবে। তাহলে পিরামিড চূড়াগুলো কি হয়? অনেকগুলো কোরি বা সার্ক একসঙ্গে যুক্ত হয়ে এটা তৈরি হবে, এবং এটা একটা কি বলে, এর অপর নাম হচ্ছে হর্ন। এবং 3-4টে সার্ক গঠিত হলে বা কোরি গঠিত হলে মধ্যবর্তী অংশটা সৃষ্টি হয়, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা বলতে একটা আঁকা বাঁকা এসের মতো দেখতে হয় শৈলশিরা সবসময়। সম্মুখ ভাগ ও উলম্ব ভাগ উলম্বভাবে কাটা পর্বতের অভিক্ষিপ্তাংশ, হিমদ্রোণীকে চওড়া আকৃতি দেয়, হিমদ্রোণীকে চওড়া আকৃতি দেয়। অর্থাৎ হিমদ্রোণী মানে কি? হিমদ্রোণী হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, এরপরেই আছে। এইটা চওড়া আকৃতি হলে সেটাকে তখন তৈরি হয় কর্তিত শৈলশিরা। হিমদ্রোণী দেখতে কেমন হয়? ইউ আকৃতির উপত্যকা। হিমদ্রোণী দেখতে হয় কিছুটা এরকম ইউ এর মতো, এইরকম দেখতে হয়, এইরকম ছবি হবে। হিমদ্রোণী দেখতে অনেকটা ইউ এর মতো হয়। নদী উপত্যকা থেকেই উৎপত্তি হয়। নদী উপত্যকা দেখতে ভি এর মতো হয়। এই নদী উপত্যকায় যখন হিমবাহ বাহিত জল জমে জমে বা ঘর্ষণ ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার আকৃতি ধারণ করে, নিচের অংশ গোলাকার আকৃতি ধারণ করে, তখন এটা ইউ এর মতো দেখতে হয়, সিঁড়ির মতো ধাপযুক্ত হয়, তাই একে হিম সোপান বলা হয়। একে সিঁড়ির মতো ধাপযুক্ত হওয়ার জন্য একে হিম সোপান বলা হয়, এটা মনে রাখতে হবে। এখানে প্যাটার্ন স্টার হ্রদ সৃষ্টি হয়, এখানে আবার অনেক সময় জল জমে হ্রদ সৃষ্টি হয়, যাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। হিমালয়ের রূপকুণ্ড হলো এই ধরনের হ্রদ। তাহলে প্যাটার্ন স্টার হ্রদের একটা উদাহরণ মনে রাখবে। হিমদ্রোণী সম্পর্কে এগুলো মনে রাখতে হবে, এগুলো সব মুখস্থ করতে হবে ভালো করে। ঝুলন্ত উপত্যকা। হিমবাহ, প্রধান হিমবাহ উপত্যকার ওপর উপহিমবাহগুলি ঝুলন্ত অবস্থায় থাকে, ঠিক যেরকমভাবে পড়েছিলে নদীর ক্ষেত্রে সেরকমই। হিমবাহ সরে গেলে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন নেভেদা জলপ্রপাত সৃষ্টি হয় যেভাবে। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা, অর্থাৎ এরকমভাবে উপত্যকাগুলো থাকে, ঠিক আছে, এরকমভাবে উপত্যকাগুলো থাকে। এই বরাবর নদী আসছে মনে করো, এই বরাবর নদী এসে এইভাবে নামতে থাকে নিচে, এটা হচ্ছে প্রধান হিমবাহ। তো অনেক সময় কী হয়, হিমবাহগুলো এরকম করে নদী আর মানে যেখানে হিমবাহ হয় সেখানে নদী অবশ্যই থাকে, কারণ জল এবং
হিমবাহ একসঙ্গে প্রবাহিত হয়। তাহলে এগুলো যখন অনেক সময় উপহিমবাহ, এগুলো হচ্ছে উপহিমবাহ, আর এইটা হচ্ছে প্রধান হিমবাহ। তাহলে উপহিমবাহগুলো কি হয়, ঝুলন্ত অবস্থায় যেরকম ঝুলে ঝুলে নিচের দিকে পড়তে থাকে, আর হিমবাহ অনেক সময় সরে গেলে এটা জলপ্রপাতের সৃষ্টি করে নেয়। ঠিক আছে, এটাই হচ্ছে ঝুলন্ত উপত্যকা। নেক্সট, রসে মতানে, ভূবিজ্ঞানী সসার এর প্রথম ব্যবহার করেন বা নামকরণ করেন। হিমবাহের প্রবাহের দিক অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ ও বিপরীত অংশ উৎপাটন প্রক্রিয়ায় অসমান ফাটলযুক্ত অমসৃণ হয়, দেখতে শয়নরত ভেড়ার মতো হয়, তাই একে শিপ রক বলা হয়। ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম হচ্ছে রসে মতানে। রসে মতানে অ্যাকচুয়ালি কি হয়, রসে মতানের ছবিটা আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে কিভাবে হয়। এই হচ্ছে রসে মতানে, দাঁড়াও ঠিক এইরকম টাইপের দেখতে হয়। এই বরাবর হিমবাহ প্রবাহিত হচ্ছে। হিমবাহের প্রবাহের দিকটি, এই দিকটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক, এই দিকটা মসৃণ আকৃতি হয়, এই দিকটা মসৃণ আকৃতির হয়, বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে। কি বললাম, প্রবাহের দিক অবঘর্ষের মাধ্যমে মসৃণ হয়, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে অসমান ফাটল যুক্ত হয় জায়গাটা। এটা একটা শিলাস্তূপ, এটাকে বলা হচ্ছে, দেখতে অনেকটা এরকম হয়, সেটাকে বলা হচ্ছে রসে মতানে, শিপ রকও বলা হয়। নেক্সট, টিলা ও পুচ্ছ। টিলা পুচ্ছটা কি, মনে করে হিমবাহ দিক থেকে এদিকে যাচ্ছে, এখানে একটা কঠিন শিলা আছে, তার নিচে নরম শিলা এরকম। তো হিমপ্রবাদীটা কঠিন শিলাটা কি করে, পেছনে নরম শিলাটাকে বাঁচিয়ে দেয় কিছুটা, এইভাবে হিমবাহ যায়। এই কঠিন শিলা থাকার জন্য, এটা কঠিন শিলা, এই দিকটা হচ্ছে নরম শিলা। কঠিন শিলা থাকার জন্য পেছনে নরম শিলাটা লেজের মতো আকৃতি ধারণ করে। তাহলে হিমবাহের উপত্যকার মধ্যে কঠিন শিলাস্তূপ পেছনের নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, একে টিলা বলে। নরম টিলা লেজের মতো দেখতে হয়, কে পুচ্ছ বলে। তাহলে টিলা ও পুচ্ছ বা ক্র্যাগ ও টেল, ইংলিশে বলা হয় ক্র্যাগ ও টেল। তাহলে টিলাকে বলা হয়, এটাকে এই কঠিন শিলাটাকে বলা হয় টিলা, পাশের এই নরম শিলাটাকে বলা হয় টেল বা পুচ্ছ। এবার হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ড কি, ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। নরওয়ে ফিয়র্ডের দেশ, সুইডেনকে ফিয়ার্ডের দেশ। তাহলে ফিয়র্ড জিনিসটা কি একটু পড়ে নিই। ফিয়র্ড হচ্ছে অ্যাকচুয়ালি উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকা সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অধিক গভীর পর্যন্ত কেটে থাকে। ফলে কি হয়, এই সকল প্রশস্ত ও গভীর উপত্যকা জলমগ্ন হয়ে ফিয়র্ড বা খাঁড়ি সৃষ্টি করে। ফিয়র্ড অ্যাকচুয়ালি কি বলা হয়, খাঁড়ি। খাঁড়ি অনেক সময় বুঝতে পারবে অনেকে। কি হয় আরেকবার বলি, উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকা সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অধিক গভীর পর্যন্ত কাটতে থাকে। সমুদ্রপৃষ্ঠ যেটুকু আছে তার থেকে নিচে কাটতে থাকে, ফলে এই যে উপত্যকাটা জলমগ্ন হয়ে যায়, উপত্যকাটা জলমগ্ন হয়ে যায় এবং এই ফিয়র্ডের সৃষ্টি করে। ফিয়র্ডের সৃষ্টি, এটা কি বলা হয়, ঠিক আছে। এবং এই ফিয়র্ডটা যখন অগভীর হয় এবং ক্ষুদ্রাকার হয়, তখন তাকে বলা হয় ফিয়ার্ড। স্পেলিংটা মাথায় রাখবে, ফিয়র্ড আর ফিয়ার্ড। ফিয়র্ডের দেশ কোনটা, নরওয়ে। ফিয়ার্ডের দেশ কোনটা, সুইডেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন আসবে তোমাকে কখনোই সংজ্ঞা লিখতে দেবে না, তোমাকে এমসিকিউ প্রশ্ন মানে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে, সেগুলোকে আমি তুলে দিয়েছি, এগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। গ্রাবো রেখা, সঞ্চয় কার্য চলে এলাম। তিস্তা নদীর উচ্চ অববাহিকার লাচুং ও লাচেন অঞ্চলে দেখা যায়। এবারে গ্রাবো রেখাটা কি একটু বলে দিই। গ্রাবো রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। পার্বত্য অঞ্চলে হিমবাহ মানে
হিমবাহ অধ্যুষিত যে সমস্ত নুড়ি কাঁকর বালিগুলো সঞ্চিত হয়, এই সঞ্চিত হওয়ার ফলে তৈরি হয় গ্রাবরেখা। এক মিনিট, তাহলে গ্রাবরেখা কি জিনিসটা? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্চয় কার্যের ফলে একটা স্তূপ তৈরি হয়, ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়, বিভিন্ন জায়গায় সঞ্চিত হয়, তার অনুযায়ী গ্রাবরেখা শ্রেণীভাগ করা হয়। যে পাশে সঞ্চিত হলে পার্শ্ব, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, হিমতল গ্রাবরেখা, আর একটা গ্রাবরেখা হয় রোজেন গ্রাবরেখা, আরটা লিখে নেবে রোজেন গ্রাবরেখা, অর্থাৎ একটা গ্রাবরেখার উপর আর একটা গ্রাবরেখা সঞ্চিত হলে রোজেন গ্রাবরেখা বলা হয়। এটা একটু লিখে নিও, এই গ্রাবরেখার ভাগগুলো একটু পড়ে নিতে পারো। তারপর হচ্ছে বহির্বিধৌত সমভূমি, এটি এক ধরনের সুবিস্তৃত মৃদু ঢালু সমভূমি। এই সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলা হয়। আইসল্যান্ডে একে স্যান্দুর বলা হয়। ঠিক আছে, তাহলে বহির্বিধৌত সমভূমি কাকে বলা হয়? বহির্বিধৌত সমভূমি হচ্ছে বিশেষ করে যখন হিমবাহ সৃষ্ট যে সমস্ত প্রস্তরখণ্ড, কাদা, এগুলো কি করে? একটা সমভূমি গঠন করে। হিমবাহ সৃষ্ট প্রস্তরখণ্ড, বালু, কাদা একটা সমভূমি গঠন করে, যাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি। এটা সুবিস্তৃত হয়, মৃদু এবং ঢালু সমভূমি হয়। একে আবার যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় তাকে নামকরণ করা হয়েছে ভ্যালি ট্রেন। আইসল্যান্ডেকে স্যান্দুর বলা হয়, এগুলো মনে রাখতে হবে খুব। ইংলিশে একে বলা হয় আউটওয়াশ প্লেন। ড্রামলিন, হিমবাহবাহিত নুড়ি কাঁকর বালি, এগুলো সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো বা ডিম আকৃতির যে টিলা তৈরি করে। লিখে দিয়েছি সংজ্ঞাটাকে, না ড্রামলিন বলা হয়। একে বলা হয় বাস্কেট অফ এগ টপোগ্রাফি। অনেকগুলো ড্রামলিন একসঙ্গে এরকম থাকলে বাস্কেট অফ এগ টপোগ্রাফি, মানে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে। একে বলা হয় বাস্কেট অফ এগ টপোগ্রাফি। কোথায় দেখা যায়? স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে। নেক্সট, কেম, ত্রিকোণাকার বদ্বীপের মতো দেখতে হয় এবং এটি প্রায় ঢালহীন সমভূমি। হিমবাহের শেষ প্রান্তে বরফগোলা জলপ্রবাহে বালু, কর্দম ইত্যাদি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার ঢিবি সৃষ্টি করে, একে বলা হয় কেম। কেমের যে কেম উপত্যকা তৈরি হয় তার দুপাশে ধাপ সৃষ্টি হয়, কেম উপত্যকা দুপাশে ধাপ সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় কেম সোপান। হলো এস্কার মানে এসের মতো দেখতে হয়, দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো হয়। পুনকাহারু এস্কা দেখতে পাওয়া যায় ফিনল্যান্ডে, পর্বতের পাদদেশে তৈরি হয়। পর্বতের পাদদেশে এস আকৃতির যে শৈলশিরা তৈরি হয় অনেক সময়, তাকে বলা হয় এস্কার। ওই নুড়ি কাঁকর বালি সঞ্চিত হয়, একই জিনিস। কেটলটা কি? বহির্বিধৌত সমভূমিতে আটকে পড়া বরফ চাই গলে গিয়ে অবনমিত গর্ত তৈরি করে। সুন্দর বলে দিয়েছি, এখানের মধ্যে সংজ্ঞাটা বুঝতে পারছো। অবনমিত একটা গর্ত তৈরি করে, যাকে বলা হয় কেটল। এই কেটলে জল জমে হ্রদ সৃষ্টি করে, তখন বলা হয় কেটল হ্রদ। কেটল হ্রদের তলদেশে স্তরে সঞ্চিত হিমপলিকে ভার বলা হয়। এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়, এই নামকরণগুলো। কেটলের মাঝের উঁচু স্থানগুলিকে নব বলা হয়। স্কটল্যান্ডের ওরকনি দ্বীপ ও উত্তর আমেরিকার প্রেইরিতে দেখতে পাওয়া যায়। এগুলো মুখস্থ করতে হবে। তাহলে মোটামুটি যেগুলো বললাম, এই ইনফরমেশনগুলো এই জায়গা থেকে তোমাদেরকে মুখস্থ করতে হবে।